আলাইকুম। আমি মোহাম্মদ নাজমুস সাকিব এবং বর্তমানে পড়াশোনা করছি বুয়েটে সিএসসি ডিপার্টমেন্টে এবং আমার কলেজ ছিল আদমজী ক্যান্টনমেন্ট কলেজ। সো আজকে আমরা শিখব কারেন্ট ইলেকট্রিসিটি বা চলতরিতের একটি টপিক। বেসিক্যালি আমরা আজকে রোধ নিয়ে আলোচনা করব। সো কারেন্ট ইলেকট্রিসিটিতে আমরা যে কয়টা টার্মের সাথে পরিচিত হব তারা মেইনলি হলো ভোল্টেজ, বা আমরা যেটাকে বলি ইএমএফ, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। এছাড়াও আমাদের কাছে আছে কারেন্ট ফ্লো, যেটাকে সাধারণত আমরা ট্রেডিশনালি আই দিয়ে প্রকাশ করি। এবং আমাদের কাছে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স বা রোধ। সো আজকে আমরা মেইনলি রেজিস্ট্যান্সের মধ্যে আলোচনাকে সীমাবদ্ধ রাখবো। রেজিস্ট্যান্সকে আমরা ট্রেডিশনালি আর দিয়ে প্রকাশ করি। এখন আমরা যদি প্রত্যেকটা টার্মের ইউনিট সম্পর্কে জানতে চাই, ভোল্টেজের ইউনিট হলো ভোল্ট, যেটাকে আমরা সাধারণত ভি দিয়ে প্রকাশ করি, ভি হিসেবেই লিখি, লাইক 5 ভোল্ট বা 10 ভোল্ট এরকমভাবে। এবং কারেন্ট ফ্লো একক বা ইউনিট হচ্ছে এম্পিয়ার, যেটাকে আমরা সাধারণত এ দিয়ে প্রকাশ করি। সো ইটস লাইক যে 10 এম্পিয়ার কারেন্ট। সো হোয়াট ডাজ ইট মিন অ্যাকচুয়ালি, যে কোনো একটা কন্ডাক্টর বা পরিবাহীর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে 10 কুলম্ব চার্জ প্রবাহিত হওয়াকেই সাধারণত 10 এম্পিয়ার মিন করে। লাইক 1 সেকেন্ডে কোনো পরিবাহী বা কন্ডাক্টরের মধ্য দিয়ে যত কুলম্ব চার্জ প্রবাহিত হয় তাকেই সাধারণত 1 এম্পিয়ার, তাকেই সাধারণত এম্পিয়ার দিয়ে প্রকাশ করা হয়। এখন রেজিস্ট্যান্স মিন্স রোধ। এখন রেজিস্ট্যান্স অ্যাকচুয়ালি যদি আমরা সাধারণ ভাষায় বলি, এটা সাধারণত বাধা প্রকাশ করে। হোয়াট, যে আমাদের কাছে একটা পরিবাহী আছে বা কন্ডাক্টর আছে, এই কন্ডাক্টরের মধ্যে এভাবে সাধারণত কারেন্ট প্রবাহিত হচ্ছে, কারেন্ট পাস হচ্ছে, যেটাকে আমরা আই দিয়ে প্রকাশ করতেছি। এখন কোনো কারণে এই কন্ডাক্টরের পার্টিকেলস বা কণাগুলোর যদি শোক হয় বা কাঁপে, তখন এই কম্পনের কারণে এই তড়িৎ প্রবাহ সাধারণত বাধাগ্রস্ত হয়। তড়িৎ প্রবাহ কীভাবে বাধাগ্রস্ত হয়? কম্পনের কারণে এই তড়িৎ প্রবাহটা যতটুকু প্রবাহ হওয়ার কথা ছিল সেই পরিমাণ তড়িৎ বা কারেন্ট এর মধ্য দিয়ে পাস হতে পারে না, যার ফলে এই পার্টিকেলসগুলোর শক বা কম্পনের কারণে কারেন্ট সম্পূর্ণরূপে তার ক্ষমতাটা প্রকাশ করতে পারে না। এটাকেই সাধারণত আমরা রেজিস্ট্যান্স হিসেবে প্রকাশ করি। এখন এই রেজিস্ট্যান্সের ইউনিট অ্যাকচুয়ালি ওহম, যেটাকে আমরা সাধারণত এই সাইন দিয়ে প্রকাশ করি। ওকে, এখন রেজিস্ট্যান্সের সাথে টেম্পারেচারের একটা সম্পর্ক আছে। কোনো একটা কন্ডাক্টরের ক্ষেত্রে এর ভিতরের পার্টিকেলস সাধারণত শক হয়, যার কারণে কারেন্ট পাস হওয়ার সময় একটা রেজিস্ট্যান্স বা বাধা পায়। ওই বাধাটাকে আমরা সাধারণত রেজিস্ট্যান্স বা ওহম হিসেবে প্রকাশ করতেছি। এখন কোনো কারণে যদি এই কন্ডাক্টরের টেম্পারেচার বৃদ্ধি পায়, তখন এর পার্টিকেলসগুলোর শক বেশি হয়। সো পার্টিকেলসগুলো বেশি কাঁপতেছে, কম্পন বেশি হয়, যার ফলে তড়িৎ এর মধ্য দিয়ে যে কারেন্ট পাস হচ্ছে সেটা ফলে বাধাগ্রস্ত বেশি হচ্ছে, মানে আমাদের কারেন্ট ফ্লোটা হ্রাস পাচ্ছে। দ্যাট মিনস দ্য রেজিস্ট্যান্স ইনক্রিজ। সো when the temperature increases, the resistance also increases. সো টেম্পারেচার অ্যান্ড রেজিস্ট্যান্সের সম্পর্ক মেইনলি প্রপোর্শনাল।
টেম্পারেচার যখন বৃদ্ধি পায় আর এর ভ্যালুও বৃদ্ধি পায়। এখন রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমরা আরেকটা থিওরি সাধারণত প্রকাশ করি, যেটাকে যদি আমরা শুরুতেই লিখে দেই যে আমাদের কাছে একটা ওয়্যার বা একটা কন্ডাক্টর আছে, যে কন্ডাক্টরের মান সাধারণত কয়েকটা বিষয়ের উপর নির্ভর করতেছে, তার টেম্পারেচার, এটার লেংথ এবং এটার ক্রস সেকশনাল এরিয়া যেটাকে আমরা এ দিয়ে সাধারণত প্রকাশ করি, এতটুকের ভ্যালু, এতটুকের এরিয়ার ভ্যালু অ্যাকচুয়ালি। সো আর এর ভ্যালু কে যদি আমরা এরকমভাবে বলি যে when the length is high, যদি লেংথ বৃদ্ধি পায় এবং অন্যান্য সব কিছু যদি স্থির থাকে, তার টেম্পারেচার এবং তার ক্রস সেকশনাল এরিয়া যদি কনস্ট্যান্ট বা স্থির থাকে, তখন যদি এই কন্ডাক্টর বা এই ওয়্যারটির লেংথ বৃদ্ধি পায়, তখন তার মধ্য দিয়ে কারেন্ট পাস কমে যাবে আই গেস। ঠিক আছে, আমরা এরকমভাবে বলতে পারতেছি যে লেংথ বেশি হলে এর মধ্য দিয়ে কারেন্ট পাস তুলনামূলকভাবে কম হবে, কারণ এর লেংথ বেশি হওয়ার কারণে এর মধ্য দিয়ে কারেন্ট পাস তুলনামূলকভাবে কম হচ্ছে। লেংথ যদি কম হতো তাহলে এর মধ্য দিয়ে কারেন্ট পাস সহজে হয়ে যেত, রাইট? এখন যেহেতু কারেন্ট পাস কমে যাচ্ছে, তার মানে কি রেজিস্ট্যান্স বৃদ্ধি পাচ্ছে। সো আর অ্যান্ড আর ইজ প্রপোর্শনাল টু এল, তার মানে লেংথ যদি বৃদ্ধি পায়, রোধ বৃদ্ধি পাবে, রেজিস্ট্যান্স বৃদ্ধি পাবে। সো আর অ্যান্ড এল এর মধ্যে আমরা প্রপোর্শনাল সম্পর্ক দেখতে পাচ্ছি। এখন এই ক্রস সেকশনাল এরিয়া যদি বেশি হয়, তার মধ্য দিয়ে কারেন্ট ফ্লো বেশি হবে, কারণ এই পার্টিকেলসগুলো যদি কম্পিত হয়, তখন এই শকের কারণে এর মধ্য দিয়ে ফ্রি স্পেসটা কম ক্রস সেকশনাল এরিয়ার তুলনায় বেশি হচ্ছে, ফলে এর মধ্য দিয়ে কারেন্ট ইজিলি পাস হওয়া পসিবল। এর মধ্যে কারেন্ট বেশি পাস হচ্ছে। সো কারেন্ট যেহেতু বেশি পাস হচ্ছে, তার মানে আর এর ভ্যালু ড্রপ হবে, আর এর ভ্যালু কমবে। এবং যদি ক্রস সেকশনাল এরিয়া কম হয়, তখন এর পার্টিকেলসগুলোর শকের কারণে এর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহের ফ্রি স্পেস তুলনামূলকভাবে কম হচ্ছে, ফলে এর মধ্যে কারেন্ট ফ্লো হ্রাস পায় এবং এর রেজিস্ট্যান্সটা বৃদ্ধি পাচ্ছে। সো আমরা এরকমভাবে বলতে পারতেছি যে আর এর ভ্যালুটা অ্যাকচুয়ালি ইনভার্সলি প্রপোর্শনাল টু এ। সো এর ভ্যালু বা ক্রস সেকশনাল এরিয়ার ভ্যালু যখন বৃদ্ধি পাচ্ছে, তখন আর এর ভ্যালু হ্রাস পাচ্ছে, ওকে? এবং যখন ক্রস সেকশনাল এরিয়ার ভ্যালু হ্রাস পাচ্ছে, তখন আর এর ভ্যালু বৃদ্ধি পাচ্ছে, ব্যাপারটা এরকম। সো আমরা এখান থেকে দুইটা বিষয়ে কনক্লুশনে আসছি যে যখন টেম্পারেচার কনস্ট্যান্ট হিসেবে আমরা বিবেচনা করি, তখন আর এর ভ্যালু প্রপোর্শনাল টু এল অ্যান্ড আর এর ভ্যালু ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ক্রস সেকশনাল এরিয়া। এল মিনস লেংথ অ্যান্ড এ মিনস ক্রস সেকশনাল এরিয়া। এখন এই দুটাকে যদি আমরা কম্বাইন করে দেই, তাহলে আমরা এটা বলতে পারি যে আর এর ভ্যালু ইজ প্রপোর্শনাল টু এল বাই এ। আমরা ব্যাপারটাকে এরকমভাবে চিন্তা করতে পারি। এখন যেহেতু এরা প্রপোর্শনাল, তার মানে এদের মধ্যে আমরা এই সম্পর্কটা স্থাপন করতে পারি। এখন হোয়াট ডাজ দিস রো মিনস? রো ইজ একটা কনস্ট্যান্ট। এটাকে যেহেতু আমরা কনস্ট্যান্ট হিসেবে প্রকাশ করছি, সো এটার একটা নাম আমরা যদি বলি, এটাকে আমরা স্পেসিফিক রেজিস্ট্যান্স বলবো। স্পেসিফিক রেজিস্ট্যান্স হিসেবে আমরা এটাকে প্রকাশ করছি। সো স্পেসিফিক রেজিস্ট্যান্স সাধারণত বিভিন্ন উপাদানের জন্য আলাদা আলাদা হয়ে থাকে, এবং প্রত্যেকটা যে আলাদা আলাদা উপাদান, লাইক আমরা গোল্ড, সিলভার, কপার, এদের প্রত্যেকের আলাদা আলাদা স্পেসিফিক রেজিস্ট্যান্স আছে, এবং প্রত্যেক ক্ষেত্রে সাধারণত এদের স্পেসিফিক রেজিস্ট্যান্স সেম থাকে। গোল্ডের আলাদা স্পেসিফিক রেজিস্ট্যান্স আছে, সিলভারের আলাদা স্পেসিফিক রেজিস্ট্যান্স আছে, কপারের আলাদা স্পেসিফিক রেজিস্ট্যান্স আছে। এভাবে প্রত্যেকটা আলাদা আলাদা কন্ডাক্টরের জন্য আমরা আলাদা আলাদা স্পেসিফিক রেজিস্ট্যান্স পাই। এখন আমরা যদি এদের ইউনিট বের করতে চাই, এল মিনস লেংথ, সো এটার এসআই ইউনিট আমরা হিসেবে জানি মিটার, এবং এ যেহেতু ক্রস সেকশনাল এরিয়া, সো এটার স্পেসিফিক রেজিস্ট্যান্স আমরা বলি মিটার স্কোয়ার, এবং আর এর ইউনিট আমরা জেনেছি ওহম।
সো আমরা যদি স্পেসিফিক রেজিস্ট্যান্সের ইউনিট বের করতে চাই, আমরা নিশ্চয়ই এখান থেকে বুঝতে পারতেছি এখানে রো ইজ ইকুয়ালস টু আর ইন্টু এ বাই এল, যেখানে ওহম ইন্টু এম স্কোয়ার ডিভাইডেড বাই এম। সো রো এর ইউনিট আমরা ওহম মিটার পাচ্ছি। সো স্পেসিফিক রেজিস্ট্যান্সের ইউনিট হচ্ছে ওহম মিটার, এবং এই স্পেসিফিক রেজিস্ট্যান্সের মান সাধারণত কোয়েশ্চেনে দেওয়া থাকে, এবং সেই হিসেবে আমাদের রেজিস্ট্যান্স বা অন্য যে কোনো ভ্যালু বের করতে হয় ক্যালকুলেট করে। ওকে, ওকে, আমরা এখন একটা ম্যাথ টাইপ সলভ করব। ব্যাপারটা একটু কনসেপচুয়াল, হয়তো ব্যাপারটা বোর্ড কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা বোর্ড কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড না, বাট এই কোয়েশ্চেনটা আমাদের কনসেপ্ট বিল্ড আপ বা এই জিনিসটা বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সো we have a 15 ohm wire. সো একটা ওয়্যারের রেজিস্ট্যান্স হচ্ছে 15 ohm. we stretched where such as the length of the wire became সো এই কোয়েশ্চেনটা যদি আমরা একটু দেখি, যে আমাদের কাছে একটা তার আছে বা ওয়্যার আছে যার অ্যাকচুয়াল রেজিস্ট্যান্স হলো 15 ওহম। এখন আমরা তারটাকে এমনভাবে স্ট্রেচ করছি যেন তার লেংথ 4 গুণ হয়ে গেছে, এবং তার ক্রস সেকশনাল, সরি এখানে কোয়েশ্চেনটা ভুল হয়েছে, ক্রস সেকশনাল এরিয়া স্পেসিফিক রেজিস্ট্যান্স সাধারণত প্রত্যেক তারের ক্ষেত্রে কনস্ট্যান্ট হিসেবেই থাকবে, স্পেসিফিক রেজিস্ট্যান্সের কোনো চেঞ্জ হয় না। ঠিক আছে, এখন আমাদের কাছে একটা ওয়্যার আছে যার রেজিস্ট্যান্স 15 ওহম, এবং আমরা তারটাকে এমনভাবে স্ট্রেচ করছি যেন তার লেংথ 4 গুণ হয়ে গেছে এবং তার ক্রস সেকশনাল এরিয়া 1/4 হয়ে গেছে। এখন এরপরে আমাদের এর রেজিস্ট্যান্স বের করতে হবে, মানে স্ট্রেচ করার পরে এর রেজিস্ট্যান্স কত সেটা আমাদেরকে বের করতে হবে। এখন আমাদের কাছে আর দেওয়া আছে 15 ওহম। আমাদেরকে যদি আমরা অ্যাকচুয়াল লেংথ কল্পনা করি এল, এবং তার অ্যাকচুয়াল ক্রস সেকশনাল এরিয়া হলো এ। এখন স্ট্রেচের পরে স্ট্রেচের পরে কি হয়েছে, যে এর এল প্রাইম হয়ে গেছে 4L, যেহেতু 4 গুণ হয়ে গেছে, এবং এ প্রাইম হয়ে গেছে 1/4 এ। ওকে, যেহেতু এটা কোয়েশ্চেনে দেওয়া আছে, আমরা এই হিসেবে এই পেপারটা দেখলাম। এখন আমাদের আর প্রাইম বের করতে হবে। সো আমরা আমাদের প্রপোর্শনাল যে সম্পর্কটা আমরা দেখেছিলাম, আর ইজ প্রপোর্শনাল টু এল বাই এ, অথবা আর ইজ ইকুয়ালস টু রো এল বাই এ। এখানে রো এর যেহেতু কোনো চেঞ্জ হয় নাই, সো আমরা এরকমভাবে বলতে পারি আর ইজ ইকুয়ালস টু রো এল বাই এ, অ্যান্ড আর প্রাইম ইজ ইকুয়ালস টু রো এল প্রাইম ডিভাইডেড বাই এ প্রাইম। ওকে, এখন আমরা যদি আর ডিভাইডেড বাই আর প্রাইম করি, সো আমরা এটা পাবো এল বাই এ, এল প্রাইম বাই এ প্রাইম। ব্যাপারটাকে যদি আমরা আরো সিম্পলিফাই হিসেবে লিখি, এল বাই এ ইন্টু এ প্রাইম ডিভাইডেড বাই এল প্রাইম। এখন এল বাই এ এবং এ প্রাইমের ভ্যালু হচ্ছে 1/4 অফ এ, এবং এল প্রাইমের ভ্যালু হচ্ছে 4L। সো দিস, এই এল এবং এল কাটতেছে, সো এটার ভ্যালু আসতেছে 1/16। আমরা নেক্সট পেজে যাচ্ছি। সো আমরা আগের পেজে দেখছিলাম আর ডিভাইডেড বাই আর প্রাইম ইজ ইকুয়ালস টু 1/16।
সো আর প্রাইমের ভ্যালু অ্যাকচুয়ালি 16 আর হচ্ছে, ঠিক আছে? সো 16 × 15 ওহম। আমরা যদি ব্যাপারটাকে ক্যালকুলেট করি, সো এটার ভ্যালু আসতেছে 240 ওহম। এখন আমরা এই কোয়েশ্চেনের ক্ষেত্রে ব্যাপারটা বুঝতে পারলাম যে আমাদের কাছে যখন একটা তার আছে, এই তারের ওহম বা রেজিস্ট্যান্সটা দেওয়া আছে আমাদের কাছে, এবং এই তারের লেংথ এবং ক্রস সেকশনাল এরিয়াটা চেঞ্জ করা হয়েছে স্ট্রেচ করে, যেখানে লেংথ হয়ে গেছে 4 গুণ এবং ক্রস সেকশনাল এরিয়া 1/4 হয়ে গেছে। তারপরে আমাদের রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে বলা হয়েছে। এখন এই কোয়েশ্চেনের ক্ষেত্রে অ্যাকচুয়ালি বা যে কোনো একটা স্পেসিফিক ওয়্যারের কথা এখানে বলা হয়েছে, তার মানে এর স্পেসিফিক রেজিস্ট্যান্স প্রত্যেক ক্ষেত্রেই সাধারণত সেম। এখানে স্পেসিফিক রেজিস্ট্যান্সের কোনো চেঞ্জ হয় নাই। সো স্পেসিফিক রেজিস্ট্যান্সের একটা সংজ্ঞা আমরা এমনভাবে সাজাতে পারি, when the temperature is constant and when the length and the cross sectional area is 1 unit. So when the cross sectional area and the length of the wire is 1 unit, the resistance of that wire is called specific resistance. So যখন এই কন্ডাক্টর বা পরিবাহী তারের দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, লেংথ এবং ক্রস সেকশনাল এরিয়ার ভ্যালু যখন 1 মিটার এবং 1 মিটার স্কোয়ার, তখন এর এই পরিবাহী বা এই কন্ডাক্টর ওয়্যারের যেই রেজিস্ট্যান্সটা, সেটাই হলো তার স্পেসিফিক রেজিস্ট্যান্স। আই থিঙ্ক উই গট ইট। সো আজকের আলোচনা বা লেকচার আমরা এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ রাখি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।